হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করবো তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ ইয়র্ক স্টেট নির্বাচনে 5 বাংলাদেশি প্রার্থীদের কিভাবে সমর্থন করতে পারে দি কমিউনিটি, আমাদের কমিউনিটি কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আছে আইসের হাতে। আপনি জানেন যে কয়েকদিন আগে আমাদের এখানে একজন এসেছিলেন এবং তিনি বলেছেন যে তার একজন ভাড়াটিয়াকে আইস কিভাবে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করেছিল। এইভাবে যদি যে কেউ আইসের হাতে তাদের যে কোড অফ কন্ডাক্টের বাইরে কোনো ধরনের অতি আচার বা অত্যাচারের শিকার হন, তাহলে আপনি কি আইনি সুবিধা নিতে পারেন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব ইরানের সাথে যুদ্ধ নিয়ে শান্তি চুক্তির বিস্তারিত, ট্রাম্পের বিরুদ্ধে খেপেছে ইসরায়েল ও রক্ষণশীল মিডিয়া। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব অ্যাটর্নি নাজমুল আলম এবং হাসান ফেরদৌস। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা আছেন আমাদের বন্ধু, আমাদের পরিবার পরিজন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আশা করি অনুষ্ঠানটি সবার সাথে শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার জুন মাসের 19 তারিখ। অবশেষে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার এই দুইজনের দলিত একটা যুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল, যাতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটি ছিল সেটি ভেস্তে যাওয়ার পথে এসেছিল। লড়াইয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল বলে এনবিসি নিউজকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। এর আগে লেবাননে ইসরায়েলের নতুন ও তীব্র হামলার ঘটনায় যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় এবং ইরান আবারও অবরোধ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিল। এবং ইরানি নেতাদের সঙ্গে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন। সেখানে ইরানের সাথে একটি শান্তি চুক্তির শর্তাবলী নিয়ে তার আলোচনা করার কথা ছিল। এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন, যা ইরানকে কিছু সুবিধা দিল। এটি একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে কেবল প্রথম একটি পদক্ষেপ, পূর্ণাঙ্গ চুক্তি নয়। কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোর উপর থেকে অবরোধ তুলে নিয়েছে এবং দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিরও এটি একটি শর্ত ছিল, অবরোধ তুলে নেওয়ার বিষয়টি। আজ প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক খবর অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি তার পছন্দ নয়, তবে তিনি এতে সম্মতি দিয়েছেন। আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এই চুক্তি থেকে নিজেকে দূরে রেখেছেন এবং দায়ভার ইরানের প্রেসিডেন্ট উপর ন্যস্ত করেছেন। মিস্টার খামেনি আরো বলেছেন যে তিনি এই চুক্তির অনুমোদন দিয়েছেন কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এর দায়ভার গ্রহণ করেছেন এবং ইরানি জনগণ প্রতিরোধ ফ্রন্টের রেজিস্ট্যান্স ফ্রন্ট যেটাকে বলা হয় অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মাধ্যমে সম্ভবত ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে বোঝানো হয়েছে, যারা বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। মিস্টার পেজেকশিয়ানের প্রসঙ্গ উল্লেখ করে মিস্টার খামেনি লিখেছেন যে তিনি স্পষ্টভাবে এও বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি অত্যধিক কোনো দাবি জানায় তবে তিনি তাতে নথি স্বীকার করবেন, অর্থাৎ প্রেসিডেন্ট পেজেকশিয়ান তাতে নথি স্বীকার করবেন না। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরান সংক্রান্ত সংঘাত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কিংবা ডিপার্টমেন্ট অফ ওয়ার যেটাকেই বলা হোক, প্রতিরক্ষা বিভাগ $80 বিলিয়ন তহবিল চেয়েছে কংগ্রেসের কাছে। এই ধরনের আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে যে প্রতিরক্ষা বিভাগের উপসচিব স্টিফেন স্টেইনবার্গ সম্প্রতি আইন প্রণেতাদের অর্থাৎ কংগ্রেসের সদস্যদের সাথে ফোনালাপে বলেছেন যে ইরানের সাথে সংঘাত সংশ্লিষ্ট সামরিক কার্যক্রম অব্যাহত রাখা এবং অন্যান্য ব্যয় মেটানোর জন্য পেন্টাগনের অতিরিক্ত তহবিলেরও প্রয়োজন। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকেই কংগ্রেস এই যুদ্ধের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রদানের জন্য ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে আসছে। যদিও যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সাথে করা চুক্তির কারণে ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করার বিষয়ে ইসরায়েলের গুরুতর সমর্থক ও ট্রাম্পের শীর্ষ
ডোনার অর্থাৎ দাতার মালিকানাধীন সংবাদপত্র ট্রাম্পের এই তীব্র সমালোচনা করা হয়েছে। আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমনই একটি মন্তব্য প্রকাশিত হয়েছে। তীব্র সমালোচনামূলক এই মতামত নিবন্ধটি প্রকাশ করেছে ইসরায়েল হায়েম বলে একটি সংবাদপত্র। ইসরায়েলের একটি সংবাদপত্র যার মালিক মিরিয়াম এডেলসন। এই এডেলসন হচ্ছে তিনি অন্যতম প্রধান ডোনার, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অর্থদাতা এবং রিপাবলিকান রাজনীতিতে ইসরায়েলপন্থী প্রভাবশালীদের দাতাদের শীর্ষস্থানীয়দের একজন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বৈত নাগরিক এবং কয়েক হাজার কোটি ডলার অর্থাৎ কয়েক বিলিয়ন ডলার সম্পদের মালিক অ্যান্ডারসন ইসরায়েলের প্রতি কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীলের সমর্থন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তার অর্থের মাধ্যমে, এবং বহু বছর ধরেই ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও ওই কলামে ইসরায়েল হায়েমের সাংবাদিক ড্যানি জ্যাকেন লিখেছেন, ইসরায়েলের প্রতি ট্রাম্পের অতীতের সমর্থনের প্রশংসা করলেও তেহরানের সঙ্গে তথাকথিত এক আত্মসমর্পণমূলক চুক্তি তাদের ভাষায় স্বাক্ষর করে প্রেসিডেন্ট ট্রাম্প এক মারাত্মক ভুল করেছেন। ইতালির সাথে কূটনৈতিক সংকট সৃষ্টি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি অপমানজনক মন্তব্য করার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি ওয়াশিংটনে তার পূর্ব নির্ধারিত 21-22 জুনের সফর বাতিল করে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে জি7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তার সাথে ছবি তোলার জন্য অনুনয় বিনয় করেছেন এবং তার জন্য ট্রাম্পের মায়াও হয়েছিল। মেলোনি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন এবং সেগুলোকে সম্পূর্ণ বানোয়াট বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন তার ভিডিও বার্তায়, সত্যি বলতে আমি হতবাক। আমি জানি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের সাথে এমন আচরণ করেন। তিনি আরো বলেন তার সেই ভিডিও বার্তায়, আমেরিকার মিত্রদের তুলনায় পাশ্চাত্যের শত্রুদের প্রতি ট্রাম্পকে অনেক বেশি নমনীয় মনোভাব দেখাতে দেখা যাচ্ছে। সবশেষে মেলোনি বলেন, একটি বিষয় তাকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখতে হবে, ইতালি এবং আমরা কখনোই কারো কাছে অনুনয় বিনয় করি না। যুক্তরাষ্ট্রের কৃষকরা ট্রাম্পকে সমর্থন করেছিলেন গত নির্বাচনে, কিন্তু এখন কেউ কেউ বলছেন যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ব্যাংকরাপ্ট হওয়া অর্থাৎ দেউলিয়া হওয়ায় ঘটনা বৃদ্ধি এবং বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তার জেরে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে গ্রামীণ এলাকাগুলোতে প্রেসিডেন্টের প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সম্প্রতি। এছাড়া কোনো কোনো কৃষক রিপাবলিকান পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই বলে যে তারা কৃষিকাজের মতো কঠিন একটি ব্যবসাকে আরো দুর্বল করে ফেলেছেন। রিপাবলিকানদের অন্যতম বিশ্বস্ত ভোটার গোষ্ঠী অর্থাৎ ভোটার ব্লক হিসেবে পরিচিত কৃষকরা পার্টির বিভিন্ন নীতির বিষয়ে ক্রমশ অসন্তোষ প্রকাশ করছেন। তাদের মতে এসব নীতি তাদের আগে থেকেই ঝুঁকিপূর্ণ দেশটিকে অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আরো কঠিন করে তুলছে। দীর্ঘ সময় ধরে কৃষিকাজের উচ্চ ব্যয়ের বিপরীতে ফসলের বিক্রয় মূল্য অত্যন্ত কম থাকায় তাদের মুনাফার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে এবং অনেকেই লোকসান দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য অনুযায়ী গত বছর 300-টিরও বেশি খামার দেউলিয়া হওয়ার আবেদন করেছে। এটি আগের বছর তুলনায় 46% বেশি এবং টানা দ্বিতীয় বছরের মতো এই সংখ্যাটি বৃদ্ধি পেল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে যে এই বছর খামার খাতের মোট ঋণের পরিমাণ বেড়ে 624.7 বিলিয়ন ডলার গিয়ে দাঁড়াবে। আরেকটি জরিপে দেখা যাচ্ছে যে রয়টার্স ইপসোসের একটি জরিপ অনুযায়ী এই মাসে গ্রামীণ আমেরিকানদের মধ্যে প্রেসিডেন্টের প্রতি সমর্থন কমে 50% নেমে এসেছে গ্রামীণ আমেরিকায়, যা একটি নতুন সর্বনিম্ন হার। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের দ্বিতীয়বার শপথ গ্রহণের ঠিক পরপরই এই সমর্থনের হার ছিল 60%, অর্থাৎ সেই তুলনায় এটি একটি বড় ধরনের পতন। উভয় দলের প্রার্থীদের এই সমর্থনকারী সংগঠন ফার্ম অ্যাকশন ফান্ডের প্রেসিডেন্ট জো ম্যাক্সওয়েল বলেন, যা অনেক কৃষকই আস্থা হারিয়েছেন যা বা হারাচ্ছেন এবং নিজেদের প্রচারিত মনে করছেন। তারা আমেরিকা ফার্স্ট, আমেরিকা সবার আগে বা আমেরিকা কেন্দ্রিক কোনো কর্মসূচি এখনো দেখতে পাচ্ছেন না। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী Amazon.com এর সহ প্রতিষ্ঠাতা জেফ বেজোস যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের অর্ধেক জনগোষ্ঠীর জন্য ফেডারেল আয়কর বাতিলের প্রস্তাব করেছেন।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনুরূপ একটি প্রস্তাব স্বল্প আয়ের মানুষদের করের আওতামুক্ত অর্থাৎ ফেডারেল ট্যাক্সের আওতামুক্ত করবে এবং মিডল ইনকাম অর্থাৎ মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য ট্যাক্স কমিয়ে দেবে। টিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেফ বেজোস বলেছেন, যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আমি নিশ্চিত করতে চাই যে তাদের নিজেদের অবস্থার উন্নতির সুযোগ যেন থাকে। বেজোস বললেন, তাদের করের বোঝা পুরোপুরি দূর করার মাধ্যমে আমরা তাদের আরো ভালো সুযোগ করে দিতে পারি। আমি করের পরিমাণ কমাতে চাই না, আমি তা সম্পূর্ণভাবে তুলে দিতে চাই বলেছেন জেফ বেজোস। 2023 সালের ট্যাক্স ইয়ার যেটা, সেটা নিয়ে ট্যাক্স ফাউন্ডেশনের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ার অর্থাৎ করদাতাদের মধ্যে আয়ের দিক থেকে নিচের অর্ধাংশের মানুষের অ্যাডজাস্টমেন্ট অ্যাস ইনকাম হচ্ছে সমন্বিত মোট আয় $53,801 নিচে, এবং তাদের গড় আয়করের হার গড়ে 3.7%। এই নিচের অর্ধাংশের প্রায় 7,65,00,000 করদাতা ইউনিট ছিল, যারা গড়ে প্রায় $913 করে আয়কর প্রদান করে থাকেন। আয়ের দিক থেকে নিচের অর্ধাংশের করদাতাদের জন্য ফেডারেল আয়কর ব্যবস্থা বাতিল করা হলো। পেরোল ট্যাক্স বা বেতন সংক্রান্ত কর বা স্টেট পর্যায়ের আয়কর কিন্তু বাতিল করা হবে না কিংবা যাবে না, এমনটি প্রস্তাব করেছেন জেফ বেজোস। সেই সাথে জলবায়ু পরিবর্তনের মোকাবেলার জন্য জেফ বেজোস $10 বিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। 2030 সালের সময়সীমা আসার পরিপ্রেক্ষিতে ঘনিয়ে আসার পরিপ্রেক্ষিতে এই অর্থ ব্যয়ের উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী লরেন্স সানচেজ বেজোস। আপাতত এখানেই শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। নাজমুল হাসান, আজকে একটু আলোচনা করি আমাদের নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, যেটা আপনার আগামী, এখন তো আর্লি ইলেকশন চলছে, আর্লি ভোটিং চলছে। আগামী 23 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার হবে আপনার ফাইনাল ভোট। সো এই ভোট সম্পর্কে আপনি কিভাবে দেখছেন এই ভোটটি, এই ইলেকশনটি? আমি জিয়াবাইয়ের কাছে পরে আসতেছি, আগে আপনার কাছে একটা ব্রিফ আমার নিই। কথা অনেকেরই পছন্দ নাও হতে পারে, জি, তবে বাংলাদেশি প্রার্থী যারা দাঁড়িয়েছে তাদের সবাই বাংলাদেশিদেরকেই বেশি দৃষ্টি দিয়ে তাদের ক্যাম্পেইন গুলো চালাচ্ছেন, এবং বাংলাদেশিদের ভিতর কোনো প্রার্থী একক সমর্থন আদায় করতে পারেননি। প্রত্যেকেই, এমনও বাংলাদেশি আমি শুনেছি যারা প্রশ্ন তুলেছে যে শুধু বাঙালি হওয়ার কারণেই তাকে আমাকে ভোট দিতে হবে কেন, যদি আমার কমিউনিটির জন্য, আমার এলাকার জন্য যিনি সবচেয়ে ভালো কাজ করবেন তাকেই আমি ভোট দিব। শুধু বাঙালি হওয়াটা আমার অনেকের কাছেই আপনার কোন যোগ্যতার প্রধান মাপকাঠি নয়। এবং আরেকটি ব্যাপার আমি বলতে চাই যে যারাই প্রার্থী হয়েছেন বাংলাদেশি আমেরিকান হিসাবে, তারা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের ভোটিং, তারা যেন বাংলাদেশেই ভোট অনুষ্ঠান করছেন। বাংলাদেশিরাই সবাই ভোটার, অন্য কোনো কমিটির ভোট নাই এখানে। আমি সেই ধরনের কোনো প্রচারণা কোথাও দেখিনি, এবং কোনো স্প্যানিশ নিউজ পেপারও আমি উল্টা পাল্টা দেখেছি এই এলাকাগুলোতে যেগুলো বের হয়, অন্য কমিটির পেপারও দেখেছি, সেখানে তাদের সম্পর্কে কোথাও তাদের কোনো ছবি, কোনো কিছুই দেখিনি। অতএব তারা ওই ভোটার ব্লককে কিভাবে রিচ করছেন সেটাও আমি জানি না। অতএব শুধু নির্বাচনের খাতিরে নির্বাচন যদি হয়ে থাকে তাহলে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু একটা মূলধারা নির্বাচন করতে হলে একাধিক ভোটার ব্লকের সমর্থন দরকার। সেই সমর্থনটা কতটুকু তারা অর্জন করতে পেরেছেন সেটা নিয়ে কথা বলার অবশ্যই অবকাশ রয়েছে। এবং আমি মনে করি যে কোনো নির্বাচনে কোনো প্রার্থী যদি 6 মাস, 7 মাস, 8 মাস আগে ঘোষণা করেন যে তিনি নির্বাচন করবেন, কিন্তু এর আগের কয়েক বছর ধরে তার কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই, অন্য কমিটির লোকজন তাকে নামেও চিনে না, চেহারাও চিনে না, তার পক্ষে মাত্র 6-7 মাস, 8 মাসে পুরো কমিটি, পুরো ভোটার ব্লককে কভার করা খুব মুশকিল কাজ। থ্যাংক ইউ। সো আমার মনে হয় যে বেশ কিছু প্রার্থীর ব্যাপারে মেইন স্ট্রিম মিডিয়াতে অনেকগুলো নিউজ এসেছে কিছু কিছু প্রার্থীর ব্যাপারে, এবং তারা অনেকেই কাজ করছেন ক্রস দি আপনার কমিউনিটি। সো এটা এবারের যে আমার কাছে মনে হয় যে ইলেকশনের যে স্ট্র্যাটেজি ইজ ডিফারেন্ট দেন আদার টাইম। যে আগে যেভাবে খালি বাংলাদেশিদেরকে নিয়ে সবাই মিছিল মিটিং করতেন, এটা বাদ দিয়ে যে গ্রাসরুট পর্যায়ে যে মুভমেন্ট বা যে ক্যাম্পেইন চলছে, এই বিষয়টি আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে। আমার মনে হয় যে আমরা হয়তো ইলেকশনের সময় এটা দেখতে পাবো যে ইলেকশন হওয়ার পরে রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে হাউ দে মোবিলাইজ দ্য হোল ক্যাম্পেইন। জিয়া ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে 5 জন বাংলাদেশি ক্যান্ডিডেট আছেন যারা সবাই নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি
নির্বাচনে অংশ নিচ্ছেন। সো আপনি জানেন যে একটি কমিউনিটিকে এম্পাওয়ার করার জন্য কমিউনিটি নিজের রিপ্রেজেন্টেশন ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই রিপ্রেজেন্টেশনের এইটা একটা সুযোগ যে আমাদের কমিউনিটির লোকজন যদি যোগ্য প্রার্থীকে সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে এইটা আমাদের কমিউনিটি রিপ্রেজেন্টেশন নো ডাউট এটাকে বাড়াবে। আপনার এক্ষেত্রে আপনার অবজারভেশন এবং আপনার অ্যাপিল টু দি কমিউনিটি কি? আপনার জি, আমার কথা শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, জি। থ্যাংক ইউ। না, আমি নাজমার কথা শুনলাম, ও ও যে পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে ওটা তো ঠিকই আছে, যেই দাঁড়াবে ইলেকশনে তার ক্যান্ডিডেটসে পরিচিত হওয়া দরকার। আমি অন্য জিনিস বলছি, যে সেটা হচ্ছে যে অনেকে মনে করে ফেডারেল ইলেকশন বিরাট ব্যাপার। ফেডারেল ইলেকশন আমাদের কিছুই হয় না, ইমিগ্রেশন পলিসি, ফরেন পলিসি এগুলো নিয়ে ডিল করে। আমরা যারা এদেশে আসছি বা ইমিগ্রেন্ট যারা বিশেষ করে, তাদের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে লোকাল ইলেকশন। কেন? আমার বাচ্চা স্কুলে যায়, এই স্কুলের হালাল খাবার দেওয়া থেকে শুরু করে স্কুলে পড়াশোনা ভালো হওয়া, এটা কে ডিসাইড করে? স্কুল বোর্ড ডিসাইড করে। আমার রাস্তাঘাট খারাপ, এই রাস্তাঘাট ঠিক করবে কে? এটা ট্রাম্প ঠিক করবে না, ঠিক করবে লোকাল কাউন্সিল। তার মধ্যে এই যে সিকিউরিটি, পুলিশ ফোর্স, আমাদের এখানে ক্রাইম হচ্ছে, এগুলো সবই কিন্তু আমাদের নিজেদের জন্য। এই জন্য অনেকে কি করে লোকাল ইলেকশনে যায় না। এই জন্য লোকাল ইলেকশনে 5 জন মাত্র একজন গিয়ে ওটাকে পুরো চেঞ্জ করতে পারে। মাত্র 200 থেকে 500 ভোটেও কিন্তু লোকাল ইলেকশন চেঞ্জ হয়। একটা জিনিস যেটা আমাদের সবার জানা দরকার, বিশেষ করে ভোটারদেরকে, আমি ক্যান্ডিডেটদের কথা বলছি না, যে এইটা সবচেয়ে বেশি দরকার আমাদের, যে আপনারা লোকাল ইলেকশনে বেশি ভোট দেবেন এবং যাবেন এবং পরিচিত হবেন। আমরা ইংরেজি বলার ভয় স্কুলের ইয়েতে যাই না, কোথাও টাউন হল মিটিংয়ে যাই না, কিন্তু ওখানে যে চুপচাপে যদি বসে থাকেন আর একটা প্রশ্ন করেন, যেমন ওখানে দুবাসী আজ লাগবে কিনা, আমার কমিউনিটিতে পলিউশন বেশি, ক্রাইম বেশি, সিম্পল দু একটা প্রশ্নই কিন্তু পরিচিত করাবে। তো আমি যেটা প্রথমে বলবো, যে কমিউনিটি এই লোকাল ইলেকশনটা ইমিগ্রেন্টদের জন্য ডেইলি আমাদের লাইফ তার উপর ডিপেন্ড করে। আমরা যদি এখানে না পার্টিসিপেট করি, না যাই, তাহলে আমাদের ক্যান্ডিডেট কোনোদিন জিততে পারবে না। এখন আমি বুঝলাম যে নাজমুল যেটা বললো, যে ওখানে 5 জন ক্যান্ডিডেট আছে, তারা একজন ভালো ভালো মানে কি, তার এজেন্ডা নিয়ে সে খুব পপুলার, সে বরাবর। কিন্তু আমার কমিউনিটি যেটা এক্স্যাক্টলি আমি যেটা চাই, সেটা সে নাও চাইতে পারে। তো সেই জন্য আমাদের কমিউনিটি থেকে যারা আমাদের ভ্যালুজ নিয়ে আমাদের জিনিস দেখবে, তাদেরকে যদি আমি পাঠাতে চাই, তাহলে আপনাকে ইনভলভ হতে হবে। আমাদেরকে কেউ বাইরে থেকে, অন্য পৃথিবী থেকে এসে কিন্তু আমাদের ইলেকশন জিতিয়ে দেবে না। যারা আসছে, এই যে 5-6 জন ও যেটা বললো, এরা তো বিরাট কাজ করছে, এদের সময় দিয়ে আসছে, এখন তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আমি যেতে না পারলাম না, ঠিক আছে, সময় পাচ্ছি, কিন্তু যারা যাচ্ছে তাদেরকে সম্মান দেখানো, তাদের জন্য কথা বলা, এটা আমাদের জন্য একটা খুব দরকার। কারণ এটা আমাদেরই কাজ হবে, অন্য কারণ না, নিজেদের কাজের জন্য এটা দরকার। আর এই যে পপুলার হতো, একজন স্প্যানিশ হতে পারে, একজন ইন্ডিয়ান হতে পারে, একজন হোয়াটএভার, কিন্তু আপনার যেটা প্রয়োজনীয়, এগুলোর জন্য আপনার ক্যান্ডিডেট যারা আপনার ভ্যালু নেবে, তাদেরকে সামনে নিয়ে যাওয়া দরকার। এবং এটা খুব কম, মানে বললাম না যে 400-500 ভোটে অনেক সময় তফাৎ হয়। আর এই লোকাল ইলেকশনে চাই না, লেস দেন 20% মানুষ চায়। তার মানে কি, যার সবচেয়ে বেশি দরকার সেখানে আমাদের রিপ্রেজেন্টেশন কম। তো আমি বলবো, যারা ইলেকশন দাঁড়িয়েছেন, তুমি যেটা লিস্ট বললা 5 জন, আমি মনে করি আমাদের আবার লাকিলি একটা ইলেকশনে 2 জন বাংলাদেশি আগের মতো দাঁড়ায় নাই। সুতরাং আমাদের একটা অপরচুনিটি, যে ওই জিনিসটা এখন আর নাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ আসছে, গত কয়েক বছর থেকে আমরা দেখছি এটা ছিল না। এখন যেটা আসছে, এটাকে যদি আমরা ধরে রাখতে চাই, নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের উন্নতির জন্য, আমাদের চিলড্রেনদের এডুকেশনের জন্য, হেলথের জন্য, হেলথ থেকে শুরু করে, আমরা সবাই জানি যে এশিয়ান আমেরিকান, সাউথ এশিয়ান আমেরিকানদের অবস্থা খুব খারাপ স্বাস্থ্যের ব্যাপারে। সেখানে দুভাষে আছে কিনা, ক্লিনিকে ডাক্তার আছে কিনা, এগুলোর জন্য কিন্তু সব লোকাল ইয়েগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো যে এটা আমাদের হুশ আসা দরকার, যে এটা আমাদের বড় দায়িত্ব। এবং যারা দাঁড়িয়েছে তারা তেমনি দাঁড়ায় নাই, তারা কেপেবল। আমি তো তাদের সবাই চিনি,
আমি যদি নিয়ে থাকি না, কিন্তু আমি জানি যে তারা যে সাহস করে দাঁড়িয়েছে, আমাদের একটু মিনিমাম রেসপেক্ট করে নিজেদের জন্য তাদেরকে ওই যে এরিয়াতে আছেন সেখানে পার্টিসিপেট করা দরকার। আমি থামবো যদি কোনো প্রশ্ন না থাকে। থ্যাংক ইউ সো মাচ জনাব অ্যাটর্নি নাজমুল আলম, আপনি আমাদের স্টুডিওতে আছেন। সো অনেকদিন পরে আপনি, যদিও কমিউনিটিতে আপনি অনেকদিন থেকে পুরনো, সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দি, আপনি জানেন যে ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইলেকশন ইজ গোয়িং অন নাও, আর্লি ইলেকশন চলছে, মঙ্গলবার চূড়ান্ত ইলেকশন হবে। সো আপনার কি মনে হয়? ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম। সবার আগে কনগ্রেচুলেশন, হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ। আজকে তাহের ভাইয়ের জন্মদিন, তো এই জন্য ওনাকে হ্যাপি বার্থডে দিলাম। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, সফলকাম করুক। আমাদের যে ইলেকশন হচ্ছে, এর আগেও আমাদের বাংলাদেশ কমিউনিটির অনেকেই এগুলোতে মানে পার্টিসিপেট করেছেন এবং খুবই আশাপ্রদভাবে এটা অগ্রসর হচ্ছে। তা আমি যতটুকু জানি, আমি মেইন স্ট্রিম মিডিয়ার সাথে অনেক কিছুই ফলো আপ করি। তাতে দেখা যাচ্ছে যে সিবিএস নিউজ, তারপরে আপনার কুইন্স লেজার যেটা আছে, তারপরে আপনার এলডারিও সহ আরও বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া অথবা লোকাল যেটা আমরা বলি যে নন বাংলাদেশি মিডিয়া যারা আছে, তারাও কিন্তু আমাদের এই ইলেকশনের ব্যাপারে খুবই উৎসাহী এবং সম্ভবত আগামীকালকে একটা বড় ধরনের র্যালি হওয়ার কথা, এবং সেই সাথে আরও যে সময়গুলো রয়ে গেছে আগামী 3-4 দিনের আগে। তো আমাদের এই লোকাল ইলেকশনগুলোতে যে জিনিসটা হয়, স্পেশালি অ্যাসেম্বলি ইলেকশন, নিউ ইয়র্ক স্টেট ইলেকশনে যেটা হয়, তো দেখা যায় যে লোকালি যারা থাকে তারা কিন্তু লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করে, যে হাইপটা দেখে কোন দিকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো সেটা হচ্ছে যে আমরা যদি শুধু মনে করি যে বাংলাদেশের ভোট দিয়েই আমরা, ইট ইজ নট পসিবল। এটা কারণ আমরা একটা পার্ট অফ দ্য হোল ভোটার। তো ওই দিক থেকে দেখা যায় যে মেইন স্ট্রিমে যারা আছেন তারাও আমাদের ব্যাপারে অনেক উৎসাহ দেখাচ্ছেন, এবং আমাদের ক্যান্ডিডেট যারা আছে মাশাআল্লাহ, এই 5 জন ক্যান্ডিডেট সবাই অনেক প্রোগ্রেস করেছেন। দ্য ভার্চুয়ালি আননোন একটা কান্ট্রি থেকে আমরা এখন ভেরি মাচ নোন কান্ট্রি অ্যান্ড ভেরি মাচ নোন ভোটার ব্লক। তো সেই দিক থেকে এই সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে তারা আমাদের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এটা প্রাইমারি ইলেকশনে যেটা একটু আগে জিয়া ভাই যেটা বললেন, যে এটা খুবই কম ভোটের ব্যবধানে আপনার এটাতে প্রতিনিধি নির্বাচিত হয়। সেদিক থেকে আমি অনুরোধ করব যে যারা এখন পর্যন্ত ভোট দেননি, আগাম ভোট তারা আগামী 2 দিন সময় আছে দেবেন। আর তাছাড়া কোনো মতেই যেন ওই মেইন ভোটিং ডেট যেদিন থাকে প্রাইমারি, ওই ডেটটা আপনারা যাবেন। তো মেইন জিনিস যেটাতে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশি ভোটার ব্লকের বাইরেও আমাদেরকে এই দেশে যারা অন্যান্য কমিউনিটির লোকজন আছে তাদেরকেও আমাদের সার্ভ করতে হবে। এবং আমি যতটুক জানি, যতটুক মনে করি যে আমাদের ম্যারি জুবাইদা, উনি সহ অন্য আরও 4 জন যে ক্যান্ডিডেট আছেন, তারা সবাই কিন্তু আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে তারা চাচ্ছে যে অন্যান্য কমিউনিটির লোক যারা আছে তাদের কাছেও তারা যেতে চাচ্ছে। কারণ দে নট গোনা সার্ভ অনলি দ্য বাংলাদেশি পিপল অর বাংলাদেশি কমিউনিটি, দে গোনা সার্ভ এভরিওয়ান ইনটু দ্য ওন কনস্টিটিউয়েন্সি। তো এই দিক থেকে আমি মনে করি এটা খুবই উৎসাহব্যঞ্জক, এবং আপনারা মেইন স্ট্রিমের সাথে ফলো আপ করবেন, এবং সেই সাথে সিবিএস, এলডাব্লিউ এবং কুইন্স লেজেন্ডার আছে, ওইটাও আপনারা যদি ফলো আপ করেন দেখবেন যে আমরা কোনো কিছুর থেকে বিচ্ছিন্ন না। কিন্তু যে জিনিসটা আমরা দেখি তাহের ভাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মিডিয়াতে, আমাদের লোকাল মিডিয়া, বাংলাদেশি কমিউনিটি ভিত্তিক মিডিয়াগুলো নিজেদের মধ্যে একটু কাদা ছোড়াছড়ি করে। এই জিনিসটা আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, অন্তত বৃহত্তর স্বার্থে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আপনি যারা বলছেন যে ইলেকশন, এই ইলেকশনে আসলে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশিদের ভোটে কেউ পাস করতে পারবে না, এটা সম্ভব। কিন্তু এই বাংলাদেশিরা যে ভোটে পার্টিসিপেট করে, তাহলে তারা তাদের যে পলিটিক্যাল যে পাওয়ার, এই পাওয়ারটাকে শো করতে পারে। হ্যাঁ, কারণ আপনি জানেন যে এটা ট্র্যাক থাকবে যে কত বাংলাদেশি ভোট দিয়েছে, রাইট? জি। কারণ ওই যে ভোটার যে লিস্টটা করা হয়, লিস্টের মধ্যে কিন্তু সব কিছুই থাকে, আইডেন্টিটি থাকে, এথনিসিটি থাকে, অনেক কিছু থাকে, নাম থাকে, নামের থাকে। সো এই যদি সবাই যদি ভোটে পার্টিসিপেট করে, দেন এটাও আমাদের একটা বড় ধরনের এম্পাওয়ারমেন্ট। জি, তার ভাই এটার সাথে আমি একটু যোগ দিয়ে এই জিনিসটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা ভোটার, অন্তত আমি নিউ ইয়র্ক সিটি ভোটগুলোর কথা বলতেছি, যে নিউ ইয়র্ক সিটিতে 5 বোরোতে যারা আছেন, অন্তত প্রতি বছর আমি একটা করে পাই। এটাতে আমার কিন্তু সবসময় ভোটিং রেকর্ডটা ওটাতে তারা উল্লেখ করে দেয় যে কতগুলো প্রাইমারিতে। বাই দ্য ওয়ে, আমি ডেমোক্রেটিক ভোটার, আমি ডেমোক্রেটদের ভোট দিই, কাজে আমি ভোট দেবো, টিউসডেতে আমি ভোট দেবো। তো ওইখানে এই জিনিসগুলো উল্লেখ করা থাকে। আপনি যেটা বললেন এই স্ট্যাটিস্টিক্সগুলো থাকে, কাজে এইখানে আপনারা সবাই ডেমোক্রেটিক
এই প্রাইমারি যেটা হচ্ছে এটাতে পার্টিসিপেট করবেন, অন্তত মেক ইউর ওন রেকর্ড নোন টু দ্য পিপল। থ্যাংক ইউ। হাসান ভাই, আপনার কাছে একটু যাই যে প্রাইমারি ইলেকশন যেটা, ইলেকশন তো আপনি জানেন যে হ্যাঁ আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু ভোটে পার্টিসিপেশনটা ইটসেলফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই বিষয়ে যদি আপনি একটি কমিউনিটির সবাইকে একটু আহ্বান জানান, আমার মনে হয় এটা আমাদের কমিউনিটির জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ তাহের, হ্যাপি বার্থডে বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনার উত্তরোত্তর সাফল্য আপনি আরো পান, যদিও সাফল্যের চূড়ায় প্রায় পৌঁছে গেছেন আপনি, তারপরে বলছি আমি থ্যাংক ইউ। মুদ্রা কথাটা ক্ষুদ্র মানুষ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ক্ষুদ্র মানুষরাও আরো উপরে উঠুন, ধরে নিচ্ছি আমরা। মুদ্রা কথাটা কিন্তু বলা হয়েছে দুটো ব্যাপার, সব শেষে কথাটা বলেছেন নাজমুল ভাই, তা হচ্ছে কি যে অ্যাজ এ ভোটিং ব্লক আমাদের শক্তি প্রকাশের একটা উপায় হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে ভোট দেয়া। কারণ কত লোক ভোট দেয় সেই হিসাবটা সবাই কিন্তু যারা নির্বাচন করে খোঁজ করে। আমার অ্যাজ এ কমিউনিটি একমাত্র শক্তি কিন্তু আপনার ভোটিং স্ট্রেংথটা, কেমন? এটা এক নম্বর। জিয়া ভাই বলেছে, আমি আরো এগ্রি করছি। আপনি একবারে ঝাঁপিয়ে সিনেটে বা কংগ্রেসে নির্বাচন না করার আগে ধাপে ধাপে একটু উঠুন ভাই, লোকাল লেভেলে কাজ করুন, নিজেকে প্রকাশিত করুন, অংশগ্রহণ করুন, লোকে জানুক আপনি কে, এবং সবচেয়ে বড় কথা আপনার কাজের মাধ্যমে আপনার কমিউনিটি উপকৃত হবে। আরেকটা কথা আমি অ্যাড করি, যেটা হয়তো আপনারা সবাই এগ্রি করবেন না, আপনার কমিউনিটির লোক বলেই তাকে ভোট দেবেন না, ভোট দেবেন যোগ্য লোক বলে। আমার মনে আছে এই টেলিভিশনের পর্দায় দেখেছি আমি গতবার, লোকে বিজ্ঞাপন দিচ্ছে আমি লাল সবুজকে রিপ্রেজেন্ট করি। না ভাই, আপনি লাল সবুজকে রিপ্রেজেন্ট করেন না, আপনি আমেরিকান ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করেন। ইউ আর টেকিং পার্ট অ্যাজ অ্যান আমেরিকান, নট অ্যাজ এ বাংলাদেশি। ফলে ফোকাসও যেন বাংলাদেশি না হয়, সবাই জন্য। ধরো যে আমি এক্সাম্পল দিই আপনাকে, আপনার মনে হয় কেন শাহানা হানিফ সাকসেসফুল হয়েছে? একমাত্র কারণ শাহানা সবাইকে রিপ্রেজেন্ট করছে, স্পেশালি তার নিজের ভোটের অঞ্চলের লোকের, ইহুদিদের মনে করা যাক। অথচ আমরা এই ব্যাপারটা না বুঝে আমরা নিজেদেরকে বাঙালি বলে, বাংলাদেশি বলে প্রেজেন্ট করি, এটা একটা। আর দু নম্বর, প্রায় ক্ষেত্রে তাহের, আমি কিছু মনে করবেন না, সত্যি কথাটা বলি, দেওয়া হচ্ছে যে খুব যোগ্য লোক আমরা পাই না। কিন্তু কমিউনিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি আপনার কথাটা বুঝিয়ে না বলতে পারেন, এবং তার মাধ্যম তো একটা ইংরেজি ভাষায়। আমি গত নির্বাচনে দেখেছি স্লোগান উঠেছে যে ইংরেজি বলতে পারেন না তাকে ভোট দেবো না। ফলে প্লিজ আপনারই যোগ্যতার মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার যোগ্যতা প্রমাণ করবেন না তা না, আপনার কমিউনিটিকেও যোগ্যতা প্রমাণ করবেন। ফলে প্লিজ আসুন আমরা দুভাবে কাজ করি, এক হচ্ছে যে নিজেরা পার্টিসিপেট করি লোকাল লেভেলে, তৈরি হই, ট্রেন্ড হই, পরিচিত হই, আর দু নম্বর লেটস অর্গানাইজ অ্যাজ এ গ্রুপ, বাট উই উইল ইলেক্ট only the very best candidates, আমার লোকই হোক বা লোকে আমার বাইরের লোকই হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে যেটা আপনি বলেছেন হাসান ভাই, যে এই যে শুধু নিজের কমিউনিটিকে রিপ্রেজেন্ট আপনি করেন না, আপনি করতে হবে যে আপনার পুরো কনস্টিটিউয়েন্টকে রিপ্রেজেন্ট করেন, এবং এই কনস্টিটিউয়েন্টকে যখন আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে আপনাকে সবার সাথে সবার ভোটই প্রয়োজন। এবং এটার সাথে আমি একটু যোগ দিয়ে বলতে চাই যে সবার যে সমস্যাগুলো ওইটাই হবে যিনি ক্যান্ডিডেট তার সমস্যা। এটার মধ্যে হাউজিং অ্যাফোর্ডেবিলিটি আছে, চাইল্ড কেয়ার আছে, তারপরে আপনার এই যে মেট্রোর একটা ব্যাপার রয়ে গেছে, পরিবহন, সবকিছু। তো if you actually address all of these things, you can do that and we can pull out a really good victory. যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, হাসান ভাই যে একটু আগে বললেন যে আপনি যদি আপনার যে ক্যাম্পেইনকে যে সবার মধ্যে মোবিলাইজ করতে পারেন এবং সবার রিপ্রেজেন্টেশন যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে যে জিনিসটা যেটা বলা হচ্ছে যে ইভেন আমি তো স্প্যানিশ অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যারা মানে এত ব্রোকেন ইংলিশ বলে যে তার মুখ দিয়ে ইংলিশ বের করা মুশকিল হয়ে যায়। এই যে কমিশনার একজন ছিলেন, ডিওটি কমিশনার, তার প্রেস কনফারেন্সে একদিন মনে হয়েছে যে সে একদম জানে না, বাট সে তো কমিশনার হয়ে গেছে, ডিওটি কমিশনার হি ওয়াজ, বিকজ হি নোজ হাউ টু রিপ্রেজেন্ট হিমসেলফ অ্যান্ড দি সবাইকে অ্যাকোমোডেট করার যে তার ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি কারণে সে উঠে আসতে পেরেছে। আমার মনে হয় যে আমাদের ক্যান্ডিডেট যারা, তারা যদি এই বিষয়টিকে লক্ষ্য রাখেন তাহলে
আরো অনেক বেশি ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। তারপর এটার সাথে আমি একটু যোগ দিয়ে আপনার সাথে কথাটা বলি। হাসান ভাইয়ের একটা কথা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই লাল সবুজের দেশ থেকে এসেছি, যারা আমরা ইমিগ্রেন্ট, আর এই দেশে যারা বর্ন করছে ওরা কিন্তু আমেরিকাতেই বর্ন করছে, এরাও কিন্তু আমাদেরই উত্তরসূরি, আমাদেরই ছেলে, তারাও এখন ভোটার। তো যে জিনিসটা আমি হাসান ভাইয়ের সাথে একমত হয়ে যেটা বলতে যাচ্ছি, যে আমাদের স্লোগানটা ওই লাল সবুজকে আমরা রিপ্রেজেন্ট করি, এইটার পাশাপাশি যে অ্যাকচুয়ালি আমরা আমেরিকাকে রিপ্রেজেন্ট করি। আমরা তো আমেরিকা, আপনি তো লাল সবুজ রিপ্রেজেন্ট করছেন, আপনি করছেন আমেরিকা রিপ্রেজেন্ট করতেছে, এবং এইটাই হওয়া উচিত মেসেজ। কারণ এটা হয় কি জানেন, এইটা অনেক সময় অনেক ভোটারকে টার্ন অফ করতে পারে। হ্যাঁ, এই জিনিসটা যদি টার্ন অফ জিনিসটা যদি আসে, আপনি দেখেন একটা ভোট যদি আমরা প্রাইমারি মিস করি, তার মানে এটা আরেকজনের ব্লকে চলে গেল, তার মানে আমরা কিন্তু দুটো ভোট ওইখানে মিস করছি। তো এই জন্য আমাদের উচিত হবে যে যেহেতু অ্যাকচুয়ালি যারা ভোটার তারা কিন্তু অ্যাকচুয়ালি অথেন্টিকেটেড আমেরিকান সিটিজেন, কাজে উই represent the United States of America and the state of New York and the city of New York. তো ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের ওই থিমটা ওরকমই হওয়া উচিত, যে ইউনাইটেড স্টেটস। যে কনক্লুশনারি রিমার্কটা জিয়াবের কাছে শুনি, তারপর আমরা অন্য সাবজেক্টে যাব। আর খুব ভালো আলোচনা হচ্ছে, সবাই শুনলাম। একটা জিনিস আমি মনে হয় যে একটু ক্লিয়ার করা দরকার, যে হাসান যেটা বললো সেটা ঠিকই আছে, যে আমাদের যে ব্লকটা, আমরা যে কতজন ভোট দিচ্ছি এটা কাউন্ট হয়, তুমিও যেটা বললা, কিন্তু আমাদের কমিউনিটি হয়তো আমরা নাও যেতে পারি, কিন্তু আমাদের কমিউনিটির লোক যদি নাই যায়, যাতে আমি বাইরের লোকের কাছে যাই, তাদেরকে আমি কনভিন্স করি, উইচ ইজ ফাইন, কিন্তু আমাদের কমিউনিটির লোক যদি বেশি যায়, তাহলে অন্যরা কমিউনিটি আসবে, নিশ্চয়ই আসবে, বা যদি নাও আসে আমাদের শক্তিটা বাড়বে। তো আমার অ্যাপিলটা হচ্ছে অত ডিটেলস ডিসকাশন না, যে আমাদের কমিউনিটি যারা আছেন তাদের মনে করা উচিত এটা তাদের ইলেকশন, তাদের এম্পাওয়ারমেন্ট, তাদের ভোট দেওয়া দরকার। দুইটা কারণে, একটা হাসান যেটা বলেছে যে দেখাতে হবে সবাই যে বাংলাদেশের অনেকে ভোট দেয়, সো নেক্সট আমরা ইলেকশন জিতে না জিতে ভোট ব্যাংকে সম্মান করবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ক্যান্ডিডেট কষ্ট করে দাঁড়িয়েছে, এভরিওয়ান ইজ ক্যাপেবল, ভেরি জুবাইদ অনেক দিন থেকে সে সমাজ কাজ করেই যাচ্ছে, তাকে সবাই পছন্দ করে, তার কথাবার্তার মধ্যে ব্যালেন্স একটা জিনিস আছে। জাকিরও বলে আমি সবাইকে অত চিনি না, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি আছে তাদেরকে হেল্প করা, না হলে তো ওরা যদি না সামনে যেতে পারে আমরা কিভাবে সামনে যাব? তো ঠিক আছে, আমাদের সব গ্রুপকে যাইতে হবে, কিন্তু নিজেদের গ্রুপকে যদি আমরা এনার্জাইজ করতে না পারি, কেন না পারি সে ডিফারেন্ট রিজন, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব হবে এগিয়ে আসা, এটা আমি একটু জোর করে বলতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হাসান ভাই আপনার কাছে, যে আপনি জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে টাগ ওয়ার, এবং এরপরে টাগ অফ ওয়ার, এই ধরনের একটা অবস্থার মধ্য দিয়ে সারা পৃথিবী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমার কাছে বোধোদয় হয়েছে আপনার যুদ্ধের সমাপ্তি মোটামুটি একটা আশা করতে পারি আমরা যে শেষ। বাট এতে প্রশ্ন আছে এখনও, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এই চুক্তি সম্পাদিত হলো, এতে কি আছে এবং আলটিমেটলি হু ইজ দ্য উইনার? সো আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। চুক্তি এখনো হয়নি, আপনি জানেন। একটা এমওইউ ইলেকট্রনিক্যালি স্বাক্ষরিত হয়েছে, ইলেকট্রনিক্যালি। ট্রাম্প করেছেন, ইরান থেকে মোস্তফা খোমেনি করেছেন ইলেকট্রনিক্যালি। আর প্রকৃত স্বাক্ষরটা হওয়ার কথা ছিল আজকে জেনিভাতে, হয়নি ইসরায়েলের কারণে, লেবাননের কারণে। আগামী 2-1 দিনে হবে বলে আমরা আশা করছি, এক্সাক্ট ডেট এখনো ঘোষণা করা হয়নি, হবে। এই চুক্তিটা আমি গতকাল বলেছি, এটা একটা হিস্টোরিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ, যদি এটা বাস্তবায়িত হয়। যদি এটা কাগজে থাকে, ইফ ইট জাস্ট এ পিস অফ পেপার, ইট হ্যাজ নো ভ্যালু। যদি এই চুক্তিটা বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে যাবে, প্রবলি সারা বিশ্বের চেহারা বদলে যাবে। আমি ছোট্ট এক্সাম্পল দিই। একটি প্রধান ধারা হচ্ছে যে এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এই মর্মে চুক্তিবদ্ধ শর্তাবদ্ধ হচ্ছে যে তারা আর এক বিরুদ্ধে যুদ্ধ করবে না, সকল যুদ্ধ, সকল অস্ত্র তারা শেষ করবে। আপনি ভাবুন, গত 47 বছর, 1979 যখন ইরান রেভলিউশন হলো, তখন থেকে ইরানের চোখে আমেরিকা হচ্ছে বড় বিগ শয়তান, এবং এই বিগ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা চলেছে। অন্যদিকে এই বিগ শয়তান মানে আমেরিকা একইভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। এই দুই দেশ সারা মধ্যপ্রাচ্যকে পাগল করে রেখেছে। এই যুদ্ধ যেটা হয়ে গেল, অ্যাপারেন্টলি যুদ্ধটা হলো বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল অ্যান্ড আমেরিকা, কিন্তু সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হলো। এখন এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ
বা 3 দেশ তাদের দীর্ঘকালের শত্রুতার অবসান করতে সম্মত হচ্ছে। এটা আমার চোখে সবচেয়ে বড় ঘটনা। 1 2 যে 14 দফা আছে, আপনি যদি পড়ে থাকেন দফা দেখবেন যে আমি এটা অন্যখানে বলছিলাম যে খেলার ভাষায় যদি বলি, আমি ফুটবলের ল্যাঙ্গুয়েজে বলি আমি, তাহলে 12 গোল দিয়েছে ইরান, 2 গোল দিয়েছে যুক্তরাষ্ট্র। 12 বনাম 2। কারণটা কি? এই 12টা দফাতেই মার্কিন যুক্তরাষ্ট্র সারেন্ডার করেছে। ট্রাম্প সাহেব কি বলেছিলেন? আনকন্ডিশনাল সারেন্ডার, ইরানকে ধ্বংস করে দেবো, কোনো শর্ত থাকবে না। এখানে কি ঘটছে? 1 আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের যে ব্লকেট করেছি, আমরা ব্লকেট তুলে নেব। আমরা বলে নিচ্ছি যে আমরা গত 47 বছর ধরে যে অসংখ্য স্যাংশনস আরোপ করেছি সব তুলে নেব। আমরা স্বীকার করে নিচ্ছি যে ইরানকে আমরা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সুইফট সিস্টেম থেকে বঞ্চিত করেছি, বদলে দেব। আমরা স্বীকার করে নিচ্ছি ইরানের যে $100 বিলিয়ন বা তার চেয়েও বেশি আটকে আছে, ফ্রোজেন হয়ে আছে, রিলিজ করব। আমরা কি আরো বলছি? আমরা বলছি যে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে গত 3 মাসে, তা সংস্কারের জন্য আমরা $300 বিলিয়ন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড করতে সাহায্য করব। এর বদলে ইরান কি করবে? আরো একটা আরো বড় এর চেয়ে বড় কথা আছে, তা হচ্ছে এই যে এই চুক্তির মাধ্যমে লেবাননকেও সংযুক্ত করা হয়েছে। লেবাননের ইন্টিগ্রিটি, সভরেন্টি আঘাত করা যাবে না। এটা কে করে আপনারা জানেন? এটা করে ইসরায়েল, এখনো তারা করে চলেছে। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমেরিকা দায়িত্ব নিচ্ছে যে লেবাননে ইসরায়েল হামলা করবে না। ক্যান ইউ বিলিভ ইট? যদি বাস্তবায়িত হয়, হবে কিনা পরের কথা, বাট ইট প্রেজেন্টস দ্য পসিবিলিটি অফ কমপ্লিটলি ট্রান্সফর্মিং গ্লোবাল পলিটিক্স। এটা একটা দিক। এর বদলে ইরান কি করবে? 2টো কাজ করবে মাত্র। 1, তারা হরমুজ প্রণালী আগামী 60 দিনের জন্য খুলে দেবে, নেক্সট 60 days, বিকজ 60 days হচ্ছে কি চুক্তি নিয়ে কথাবার্তা হবে। চুক্তির কি সিদ্ধান্ত আমরা জানি না আমরা, কিন্তু শর্ত হচ্ছে এই মুহূর্তে আগামী 60 days তারা এই হরমুজ প্রণালীতে জাহাজ ছাড়তে অ্যালাউ করবে, কোনো ট্যাক্স তারা ইম্পোজ করবে না। এটা 1। আর 2 নম্বর, তারা কমিট করছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। ইরান পুনর্ব্যক্ত করছে যে তারা পারমাণবিক শক্তি বানাবে না, পারমাণবিক অস্ত্র বানাবে না। মানে এটা কি? 2015 সালে যে জেসিপিও হয়েছিল ওবামা আমলে, তাতে একটা স্পষ্ট করে বলা আছে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না, মানে কমিট করা আছে অলরেডি। ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি বলেছেন কি, যে অ্যাটমিক বম বানানো, নিউক্লিয়ার বম বানানো ইসলামের বিরুদ্ধে, আমরা কখনই পারমাণবিক অস্ত্র বানাবো না। আরো একটা কথা বলি আপনাকে, ইরান 50 বছর আগে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি জাতিসংঘে স্বাক্ষর করেছে। এই চুক্তিতে স্পষ্ট বলা আছে যারা এই চুক্তির অধীনে স্বাক্ষর করেছে তারা কেউই পারমাণবিক অস্ত্র বানাবে না। ফলে এটা কি দাঁড়ালো? ইরান আগে থেকে কমিটেড। কি পেল এর বদলে মার্কিন যুক্তরাষ্ট্র? রিয়াফার্ম করে করা তো আগেই ছিল। হরমুজ প্রণালী যুদ্ধ শুরু করার আগে খোলাই ছিল। তুমি যুদ্ধ করতে গেলে কেন বাবা? তুমি কি পেলে? যে কথা বলেছে নিউ ইয়র্ক পোস্ট, আপনি আমাকে পাঠিয়েছিলেন, সেখানে কি লিখে জানেন? প্রথম পাতার ফুল পেজ তাদের হেডলাইন বলছে যে ইরান সব কিছু পেল আর আমেরিকা পেল কাঁচকলা। লিটারালি এই ভাষায় তারা বলেছে ইরান গট এভরিথিং, উই গট নাথিং এই চুক্তির মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ট্রাম্প সাহেব এমন চুক্তি করলেন? আপনারাও জানেন যে সবাই, অলমোস্ট এভরিবডি উইদিন হিজ পার্টি অ্যান্ড স্পেশালি ইসরায়েল এই চুক্তির বিরুদ্ধে। তারা কি বলেছে? তারা বলেছে যে ট্রাম্প সাহেব বলেছিলেন ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে। সারেন্ডার করলো কে? তুমি, ট্রাম্প সাহেব। এটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় নিঃশর্ত আত্মসমর্পণ বলা হচ্ছে। এখন প্রশ্ন, তিনি কেন করলেন? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই চুক্তি টিকবে তো? প্রথম প্রশ্ন জবাব সংক্ষেপে বলি আমি। 2টো কারণে, 2টো প্রধান কারণে ট্রাম্প সাহেব রাজি হয়েছেন। 3টে কারণে। 1 হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যুদ্ধ করে ইরানকে কাবু করা যাবে না। 1। 2 নম্বর, যুদ্ধ প্রলম্বিত করার মানেই হচ্ছে অর্থনীতিকে আরো কাবু করা। মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র
33% মানুষ এই যুদ্ধের পক্ষে, ট্রাম্পের সাথে একসাথে আছে। প্রতি 10 জনের 7 জন এই যুদ্ধের বিরুদ্ধে। কারণটা কি? ইকোনমি, তেলের দাম বাড়ছে, সঙ্গে সঙ্গে অন্য সব জিনিসেরও। 3-4 মাস পরে মধ্যবর্তী নির্বাচন, এবং সেই নির্বাচনে অলমোস্ট গ্যারান্টিড যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হবে যদি এই অবস্থা অব্যাহত থাকে। এবং আপনি জানেন ট্রাম্প সাহেব কি বলেছেন, কেন আমার দরকার হাউস এবং সেনেট? তিনি বলেছেন যে আমি যদি এই হাউস চলে যায় ডেমোক্রেটদের হাতে, তারা আমাকে আবার ইমপিচ করবে, উই হ্যাভ টু স্টপ ইট। ফলে তাকে ভাবতে হচ্ছে যে আগামী নির্বাচনের ফলাফল কি দাঁড়াবে। এক, দুই বললাম, 3 ফ্যাক্টর হচ্ছে ট্রাম্প সাহেব নিজে বলেছেন যে আমি চাই না আমাকে কেউ হার্ভার্ড হুভারের মতো মনে রাখুক। হার্ভার্ড হুভারকে আপনারা জানেন 1929 সালে আমেরিকায় যে বিশাল, সারা বিশ্ব জুড়ে যে মন্দাবস্থা হয় তার কারণ ভাবা হয় হার্ভার্ড হুভারকে। ট্রাম্প বলছেন যে আমি চাই না আমাকে কেউ মনে রাখুক হার্ভার্ড হুভারের মতো, যে বিশ্বের মন্দাবস্থার কারণ আমি। তিনি গতকাল জিনেভায় কি বলেছেন, যে মাত্র 4 সপ্তাহের অয়েল রিজার্ভ পৃথিবীতে আছে, জ্বালানির রিজার্ভ মাত্র 4 সপ্তাহের, সারা বিশ্বের তিনি বলছেন, বড় বড় দেশের ইনক্লুডিং আমেরিকার। ফলে এই যুদ্ধ যদি কন্টিনিউ করে, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে আমরা সারা বিশ্ব সবাই আমরা সাফার করবো এবং সবাই আমাকে দোষ দেবে। এটা হচ্ছে তার কারণ, তিনি কেন রাজি হলেন। এখন শেষ প্রশ্ন, এই চুক্তি টিকবে তো? না টেকার দুটো বড় কারণ। এক হচ্ছে ট্রাম্প নিজে। ট্রাম্প কখন যে উল্টো কথা বলেন আমরা জানি না। তিনি আগামীকালই বলতে পারেন যে না, এই চুক্তি ভালো না, আমি বাদ দিলাম। তিনি করতে পারেন, তিনি অলরেডি গতকাল বলেছেন যদি ইরান আমার কথা না শোনে আমি আবার বম্বিং শুরু করবো। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 ইজ ইসরায়েল। আপনারা জানেন এই চুক্তির ফলে সবচেয়ে বড় ক্ষতিকার হচ্ছে বিবি নেতানিয়াহু। নেতানিয়াহু কোনো ক্রমেই চায় না ইরানের সঙ্গে এবং লেবাননের সঙ্গে তার যে যুদ্ধ চলছে তা বন্ধ হোক। আপনারা জানেন তার নামে 2টো মামলা আছে, যে মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। গত সপ্তাহে তার শুনানি ছিল, এবং তিনি যদি না থাকেন প্রাইম মিনিস্টার, অলমোস্ট অবধারিত যে তিনি জেলে যাবেন। জেলে না যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই যুদ্ধ টিকিয়ে রাখা, এবং তার পলিটিক্যাল ক্যাপিটাল হচ্ছে একটাই। তিনি তার দেশবাসীকে বলছেন আমি হচ্ছে একমাত্র গ্যারান্টার অফ ইউর সিকিউরিটি। কিন্তু এখন ট্রাম্প সাহেব কি বলছেন, যে তোমার কোনো গ্যারান্টি নাই, আমি হচ্ছে তোমার গ্যারান্টার, আমি বাদ দিলে তুমি কে? গতকাল জেডি ভ্যান্স হোয়াইট হাউসে বলেছে ইসরায়েল লক্ষ্য করে, যে তুমি যে যুদ্ধ করছো যে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে, তা 2/3 আসছে আমার কাছ থেকে, আমার অর্থ দিয়ে তুমি যুদ্ধ করছো, আমি ছাড়া তুমি কে? ট্রাম্প সাহেব না থাকলে তুমি কেউ না। ফলে এই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট মাথা রাখতে হবে, যে এতদিন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যেই সম্পর্ক ছিল, সম্পর্কটা শিথিল হয়ে আসছে, যেটা কিনা বিশ্বের জন্যে, মধ্যপ্রাচ্যের জন্যে, আরবদের জন্যে একটা সুখবর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। সো আপনার কি মনে হয় যে যে মিডল ইস্টের যে আপনার পলিটিক্স এবং পলিটিক্যাল যে এই যে আপনার ডাইনেস্টি পলিটিক্স আছে, রাজতন্ত্র আছে, এর কোনো প্রভাব পড়বে এর ফলে? এই সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রভাব কোথায় পড়বে বুঝিয়ে বলি আপনাকে আমি। এতদিন পর্যন্ত ইরান ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলি, বিশেষ করে গালফ কান্ট্রিগুলির 1 নম্বর শত্রু। ইসরায়েল নয়, ইরান। কারণটা কি? ইরান সবচেয়ে পাওয়ারফুল দেশ, 90 মিলিয়ন লোকের দেশ, বিশ্বের 3% গ্লোবাল অয়েল রিজার্ভ, তাদের খুব পাওয়ারফুল দেশ, তাদের ব্যালিস্টিক মিসাইল আছে, তাদের এনরিচ ইউরেনিয়াম আছে। তারা আরবরা খুব ভীত ইরানকে নিয়ে। কিন্তু তারা কি বুঝেছে যুদ্ধের ফলে, যে ইরানকে ভয় করার চেয়ে বেশি ভয় হচ্ছে আমাদের কি নিয়ে? ইনস্ট্যাবিলিটি নিয়ে। আমার যে প্রসপ্যারিটি, তার গ্যারান্টার কি? কোত্থেকে আমি এত ধনী হলাম? সারা বিশ্বের লোক মনে করে যে আমরা হচ্ছে গিয়ে একটা সেফ হেভেন, এখানে গেলে কোনো ভয় নাই, যুদ্ধ হবে না, পলিটিক্যাল প্রবলেম নাই, আমাকে ধরবে না। দুবাইতে যাই, সব আমাদের প্লেয়াররা, বেখাম সাহেবরা বাড়িঘর কিনে বসে আছে। কেন? কোন কারণে? ওই যে বললাম সেফ হেভেন। এই যুদ্ধ প্রমাণ করলো যে ইরান ছোট্ট একটা ড্রোন পাঠিয়ে সেই সেফ হেভেনের কনসেপ্টটাকে নষ্ট করতে পারে। আরবরা এটা মেনে নিয়েছে যে ইরানকে শত্রু বানানোর চেয়ে ইরানকে বন্ধু বানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার জন্য বেশি প্রয়োজন কোনটা? স্ট্যাবিলিটি। এবং সে কারণে আপনি দেখবেন কাতার ইতিমধ্যে $3 বিলিয়ন, কাতার ইতিমধ্যে $3 বিলিয়ন, কাতার নয়, ইউএই, আরব আমিরাত অলরেডি ইরানের পকেটে পৌঁছে দিয়েছে। যে $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড করা হচ্ছে, সেই ফান্ডটা কোত্থেকে আসবে? আরব দেশগুলি ইরানকে খুশি রাখবার জন্যে। ফলে এই যে অঙ্কটা বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তা হচ্ছে এই যে ইরানকে মধ্যপ্রাচ্যের রাজনীতির সঙ্গে
ইন্টিগ্রেট করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব নাজমুল আলম, আপনার কাছে যাই যে আপনি জানেন, আপনি তো একজন প্রবীণ লয়ার এবং ইমিগ্রেশন নিয়ে এখন আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে হস্টাইল ইমিগ্রেশন পলিসি, এই পলিসিতে আইস যেটা করছে বিভিন্ন জায়গায়, অনেক বাড়িতে আক্রমণ করছে, অনেক বাড়িতে গিয়ে ধরপকড় হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে আপনার পলিসি আছে যে আপনি কোড অফ কন্ডাক্ট, এর বাইরেও তারা অনেক ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে অনেকে। এক্ষেত্রে আইনি সুবিধা কী আছে বা কী করণীয় আছে কেউ যদি মনে করে যে তার বিরুদ্ধে এক্সেসিভ কোনো ধরনের ফোর্স ইউজ করা হয়েছে? ধন্যবাদ তাহের ভাই। এটা শুধু আমেরিকাতে না, এটা সারা বিশ্বে একটা কনসেপ্ট এখন আসছে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে। সেটা হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ না, আর আদালতের এখতিয়ারের বাইরেও কেউ না। কাজেই সবাই আইনের মধ্যেই আছে এবং সবাই আদালত এখতিয়ারের মধ্যে আছে। কাজেই সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প নিজে এবং সেই সাথে তার যে আইস যে ডিপার্টমেন্ট আছে তারাও আদালতের বাইরে না, তারাও আইনের ঊর্ধ্বে না। যে সমস্যাটা এখানে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এক্সিকিউশনটা বলতে এটাই দেখা যাচ্ছে যে তারা যে ডিরেক্টিভগুলো দিচ্ছে সেই ডিরেক্টিভগুলোতে তারা কতগুলো গাইডলাইন দিয়ে দিয়েছে যে কাদেরকে টার্গেট করতে হবে, কিভাবে রাউন্ড আপ করতে হবে, এবং এই রাউন্ড আপের সময় তাদেরকে কি কি ধরনের পলিসি ফলো করতে হবে, যেটা আপনি বললেন কোড অফ কন্ডাক্ট। অফকোর্স প্রবলেম যেটা দেখা দিছে সেটা হচ্ছে যে আইসের যে পরিমাণের এমপ্লয়ি বর্তমানে আছে এটা কিন্তু গত 1-1.5 বছর আগেও এতটা ছিল না। আপনি জানেন যে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বোনাস এইগুলো দিয়ে তারা কিছু সংখ্যক লোককে তারা খুব কম ট্রেনিং দিয়ে তারা এত বড় একটা ডিপার্টমেন্টের এই ধরনের একটা লিগ্যাল এনফোর্সমেন্ট যারা আপনার অস্ত্র ক্যারি করে তাদেরকে দিয়েছে। এটা অনেকটা অদ্ভুত হলো ব্যাপারটা, বাস্তবতা আমাদেরকে ফলো করতে হচ্ছে। তো যেহেতু আমরা ওই এর মধ্যে পড়ে গেছি, তো এই জন্য আমি যেটা মনে করি আর কি সেটা হচ্ছে যে যেটা হবার তো এটা হচ্ছে অথবা হবে অথবা হয়েছে, এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? কারণ সবাই ওই যুক্তিটাই খুঁজে যে কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো আইস যদি কাউকে এরকম রাউন্ড আপ করে, তা সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা তাদের কাছে যে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা সেটা তাদের কাছে জানতে চান। আর সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে যাদেরকে তারা অ্যাকচুয়ালি টার্গেট করে তারা অনেক সময় ওই আইসকে অ্যাকচুয়ালি ফেস না করে আইসের হাত থেকে তারা রান অ্যারাউন্ড করে, তার মানে ভেগে যাওয়ার চেষ্টা করে, হুইচ ইজ রিয়েলি ব্যাড। তো আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে কাউকে যদি এরকম ফেস টু ফেস যদি আইস যদি বলে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনি তাদের কাছে তার জানতে চাইতে পারেন যে আমি যে অ্যারেস্ট, কি জন্য অ্যারেস্ট, এবং এটার কোনো তোমার কোর্ট অর্ডার আছে কিনা। যদি কোর্ট অর্ডার থাকে তাহলেই আইস আপনাকে অ্যারেস্ট করতে পারবে, নতুবা পারবে না। এইগুলো এক। অন্যদিকে হচ্ছে যদি কারো ঘর বাড়িতে এসে দরজায় যদি করে, এটা আপনার কিন্তু অধিকার আছে ঘরের দরজা না খোলার জন্য। এখন আপনি যদি ঘরের দরজা খুলে যদি তাদেরকে অভ্যর্থনা জানান অথবা তাদেরকে যদি আসতে অনুমতি দেন, তাহলে কিন্তু আপনি তাদের আবার জুরিসডিকশনের সাবজেক্টের মধ্যে পড়ে গেলেন। তো সেই ক্ষেত্রে তাদের কাছে আপনি বলতে পারেন যে তোমাদের কাছে কোনো লিখিত অভিযোগ থাকলে অথবা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে, এটা কোর্টের ইস্যু, এটা আমার দরজার নিচ দিয়ে তুমি এটা দিয়ে দাও, এবং এই দরজার নিচ দিয়ে যদি দিয়ে দাও তাহলে আমি এটা পড়ে দেখি এটা। আর এই ফাঁকে দিয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিশেষ করে নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্ন ডেমোক্রেটিক সিটিগুলোতে একটা সেঞ্চুরি একটা আছে যে তাদেরকে একটা পুলিশের প্রোটেকশন দিচ্ছে। সেই প্রোটেকশনটা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে 911-এ কল দিয়ে আপনারা বলতে পারেন যে আমার যতটুকু মনে হচ্ছে যে আইস তো আমার বাসায় অথবা আমার বিল্ডিংয়ে রেইড করছে, তোমরা কি এই ব্যাপারে কোনো অবগত আছো কিনা। সেইখানে যদি আপনার সিটি পুলিশ যদি শো আপ করে তাহলে তাদের যে মাসল শো করার যে একটা টেন্ডেন্সি আছে এটা কিন্তু অনেক কমে যায়। তখন কিন্তু যে লোকাল পুলিশ আছে তারাও কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে যে তোমরা কিসের ভিত্তিতে এখানে আসছো। কাজে আমার মনে হয় যে আমাদের অনেকগুলো আইনগত সুবিধা এই ক্ষেত্রে আছে, কিন্তু প্রবলেম যেটা দেখা দেয় যে সেটা হচ্ছে যে ভয় পেয়ে হঠাৎ করে দরজা খুলে দেয় অথবা নিজের থেকে সারেন্ডার করলে আপনি কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে চলে গেলেন। একবার যদি তাদের এখতিয়ারে চলে যান তখন কিন্তু ব্যাপারটা তাদের উপরে নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনাদের যে লোকাল পুলিশ আছে, লোকাল পুলিশ স্টেশন যারা আছে তাদের সাথে আপনাদের যোগাযোগ করা উচিত। আর বিশেষ করে আপনি জানেন যে ইমার্জেন্সি কলের জন্য আমেরিকার সব জায়গাতেই 911 কলটা ওরা সাথে সাথে পিক আপ করে। এই জিনিসটা যদি তাদেরকে আপনি বলেন, পরবর্তীতে
এইখানে আমি আপনাদেরকে একটা হিন্ট দিচ্ছি। পরবর্তীতে আইস যদি আপনার উপরে কোনো ধরনের কোনো অন্যায় আচরণও যদি করে, তো এই যে 911 কলের যে রেকর্ডিংটা আছে, এটার যে ট্রান্সক্রিপ্টটা আছে, এটা কিন্তু আপনার ফেভারে আসবে। তখন কিন্তু আপনি কিন্তু লিগালি আইসের বিরুদ্ধে সুও করতে পারবেন। হয়তো এই মুহূর্তে পারবেন না, কারণ হয়তো নিবে না, কিন্তু এটার একটা স্ট্যাচু অফ লিমিটেশন আছে, এটা মামলা করার কিছু সময়ও আছে। আপনি হয়তো ওই সুবিধাটাও তখন নিতে পারবেন। সো ক্রিয়েট ইউর ওন এভিডেন্স ফর ইউর ওন বেনিফিট। আর সেকেন্ডলি সেটা বলবো যে ভয় না পেয়ে আপনি যদি সাহসিকতার সাথে এটাকে যদি মোকাবেলা করেন, এটা হবে আপনার সেকেন্ড। আর থার্ড অ্যান্ড ফাইনালি সেটা হচ্ছে যে আপনি আইনগুলো আগে জানার চেষ্টা করুন। আইনগুলো জেনে আপনি যদি সাহসিকতার সাথে এটার মোকাবেলা করেন, আমার মনে হয় অনেক ধরনের বড় দুর্ঘটনা, বড় ধরনের এই হয়রানি, নির্যাতন, এই সমস্ত থেকে আপনারা রেহাই পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহাব ভাই, আপনার হাতে কিছু আছে আজকে আলোচনা করার মতো কোনো সাবজেক্ট? আপনার ক্যামেরা একটু উপর দিকে তুলতে হবে আর সাউন্ড আনমিউট করতে হবে। জি, আনমিউট করো কাচ্চু, আনমিউট করেন। জি প্লিজ। তোমার কথা শোনা যাচ্ছে না। যে অত্যাচার করছে এটার একটা উনি যদি হিস্ট্রিটা বলেন যে কি হয়েছে, কি শুনতে পাচ্ছেন? হাসান ভাইকে জিজ্ঞাসা করতে চাই, আর্জেন্টিনা যে হাসান ভাই তো, হাসান ভাই নেই, হাসান ভাই চলে গেছেন। হাসান ভাই নেই আর কি। জি, সরি, এখন জানি না, ডক্টর জিয়া জানতে পারে হিস্ট্রি যদি কেউ পড়ে থাকে। কি বলো? তারা মুসলমানদের উপরে কি অত্যাচার করছে 200 বছর আগে, সেটা না আমি এটা শুনছি কিছু একটা, কিন্তু অত খেয়াল করে না। তাই না? কিন্তু আমরা যেভাবে এই বিষয়ে আপনি কিছু বলতে চান কি? আপনি যদি কিছু বলতে চান, ইউ ক্যান গো হেড। যে আপনি কি কিছু বলতে চান এই বিষয়ে? না, আমি এমনি ওইটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। আর এমনি আমরা দেখতেছি ইদানিং যে হসপিটালের রুগী কিন্তু বেড়ে যাচ্ছে, আমাদের ফ্লু এবং নিউমোনিয়া অনেক কিছু কিন্তু বেড়ে যাচ্ছে, আমি দেখতেছি ইদানিং। সেই হিসাবে আমাদের সবারই সতর্ক থাকা উচিত। অর্থাৎ নিউ ইয়র্কের ওয়েদার কিন্তু একদিন গরম পড়তেছে, আবার ঠান্ডা পড়তেছে, এই হিসাবে অনেকে সিক হচ্ছে। সাদিক ভাই, এই গরম এবং ঠান্ডা, এই যে হঠাৎ করে ঠান্ডা, খুব বেশি গরম কোনো দিন, এক্ষেত্রে যে কেউ যদি আপনার কোনো ধরনের ফ্লু বা ভাইরাসের বা জ্বরের শিকার হয়, তাহলে তার করণীয় কি বা কোনো সতর্কতা কিছু করার আছে কিনা? হ্যাঁ, বেসিক্যালি যখন ফ্লাকচুয়েশন হয়, আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া আছে যেগুলো নর্মালি কলোনাইজ করে, এটা একটা ব্যালেন্সের মধ্যে থাকে, এই জন্য আমাদের কোনো অসুখ হয় না। কিন্তু যখনই গরম বেশি তারতম্য হওয়ার জন্য কিছু ব্যাকটেরিয়া ফ্লারিশ করে, যেটা ব্যাড ব্যাকটেরিয়া যখন করে, তখন আমাদের গলা ব্যথা থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। তো সেইটার একমাত্র জিনিস এটা হচ্ছে যে যখনই ফ্লাকচুয়েশন করবে, আমরা যেন ওটাকে ম্যানেজ করি। যেমন খুব বেশি গরম হলে আমরা গরমে কম যাব, আমরা ঠান্ডার মধ্যে থাকবো। বেশি ঠান্ডা হলে যেন আমরা গলার মধ্যে মাফলার নেই। এইটা ছাড়া যদি সত্যি জ্বর হয় বা ব্যথা হয়, তখন তো অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিন্তু তার থেকে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। যে আমরা জানি যে ফ্লাকচুয়েশন হলে যে ব্যালেন্স অফ ব্যাকটেরিয়া যেটা আমাদের নর্মালি থাকে, সেটা তখন ডিস্টার্ব হয়ে যায়, সেই জন্য আর কি। একটু দাঁতে ব্যথা হলেই আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, অথবা একটু জ্বর হলে ফার্মেসিতে এসে আবদার করে আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেন। আমি নিজে খাইলে এটা, আমি জানি এটা খাইলেই, ডাক্তার সাহেবের কাছে গেলেই উনি আমাকে এটাই দিয়ে দেবে, কেন আমার টাইম নাই, আমাকে এটা দিয়ে দেন। এই অভ্যেসটা কিন্তু আমাদের চলে আসতেছে অনেক দিন ধরে। এটা বাংলাদেশে হয়, এখানেও আমরা একই প্রচলন চালু করতে চাই। আমরা যারা ফার্মাসিস্ট আছি, আমাদের জন্য এটা খুবই অসুবিধা হয়, আমরা এগুলো দিতে পারি না। কারণ হলো কি, আমরা জানি না কে কখন এসে আমাদের আন্ডার কাভার এসে আমাদের এই সমস্ত জিনিস চাচ্ছে বা না চাচ্ছে। সেই হিসাবে ফার্মেসি কিন্তু আমরা খুবই সতর্ক থাকতে হয়। ইচ্ছা করলে আমরা দিতে পারি না ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া। এটা তাদের বোঝা উচিত। আর অ্যান্টিবায়োটিক তো মানে খইয়ের মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো মানেও নেই, এতে শরীরের ক্ষতি হয়। জি জিয়া ভাই, অ্যান্টিবায়োটিক যখন দরকার তখন খেতে হবে, কিন্তু অনেক সময় এই কাছে ও যেটা বললো আমার বন্ধু, যে আমাদের বাংলাদেশে কালচার হয়ে গেছে, নিজেরাই মুড়ির মতো খেয়ে ফেলে, তো যার জন্য যেটা হয়েছে এখন, আমি তো বাংলাদেশে সিএমএইচ থেকে শুরু করে মেডিকেল কলেজ ইউনিট থেকে অলমোস্ট সপ্তাহে 2টা করে ফোন পাই। দেখা গেছে যে যত ইনফেকশন হচ্ছে, তার
মোস্ট অফ দ্য একটা ওষুধ ছাড়া সব রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটা ডেঞ্জারাস, কারণ ওইটাও যে কিছুদিন পরে যেটা বাকি আছে ওইটাও যে রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তখন আর সিম্পল ইনফেকশন মানুষ মারা যাবে। এই যে এটা কেন হচ্ছে, কাছে যেটা বললো যে র্যান্ডম অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য, ঠিক আছে হ্যাঁ অ্যান্টিবায়োটিক খেলে তো কমবে, অনেকে কমে যায়, এই জন্য তো আমারও কমে গেছে আমি আবার খাবো, কিন্তু কমা যে ক্ষতি যেটা হচ্ছে যেটা এমনি কমে যেত সেটাকে 2 দিন ওয়েট না করে তারা কমলো, কিন্তু এই কমার যে ক্ষতি যেটা হলো, রেজিস্ট্যান্ট যেগুলো অন্যগুলো আছে এগুলো অ্যান্টিবায়োটিক খেয়ে এটাকে হজম করে ফেলে এটার বিরুদ্ধে তারা একটা প্রতিরোধ ক্ষমতা পেয়ে গেল। এই যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ওইগুলো হতে হতে এমন অবস্থা হবে যে এখানেও কিন্তু আমরা এত বেশি রেজিস্ট্যান্ট পাচ্ছি যে আমাদের এত প্রিকশন নেওয়ার পর, আর বাংলাদেশে মানে খুব খারাপ অবস্থা, ইনফেকশন কন্ট্রোল ইজ ভেরি ব্যাড। তো কাচ্চু ইজ ভেরি রাইট যে মানুষ চাইবে, এটা চাইবে কারণ তারা সেটা করে আসে, তারা মনে করে এটা নর্মাল, কিন্তু ওরা তো ওই জিনিসটা দেখছে না যে এটার সাইড এফেক্টে আমাদের দেশে ইভেন আমেরিকাতে যে ক্ষতি হচ্ছে। এই জিনিসটা বোঝাতে হবে ফার্মাসিস্টদেরকে যে আপনি করে যতটা পারি বোঝানোর চেষ্টা করি। এটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে অলওয়েজ আমরা নোটিফিকেশন পাই নিউ ইয়র্ক সিটি এবং ইসের থেকে সবসময় একটা ইমেল পাই আমরা, যাতে আমরা অ্যান্টিবায়োটিক যদি ওইভাবে না ইউজ করি। আর যখনই একটা পেশেন্ট ভ্যাঙ্কোমাইসিন অথবা অন্যান্য ধরনের অ্যান্টিবায়োটিক, তখন তো এটা তাদের একটা রেকর্ডে চলে যায় যে কী জন্য এই অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হলো হাই, তার মানে হলো তার অনেক অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেই জন্য তাদের যে ভ্যাঙ্কোমাইসিন অথবা ওই ধরনের ওষুধে চলে গেছে, তাদের তাছাড়া কাজ হবে না। সেটাই আর কি আমাদের প্রবলেম হয় আর কি অনেক সময়। এটা তো আমি গত 40 বছরে আমেরিকাতে আমি তো দেখছি এগুলো চেঞ্জ হচ্ছে। আমি কোয়ালিটি অ্যাসুরেন্সের চেয়ারম্যান ছিলাম, যখনই এরকম একটা কিছু হয় তখন এই পলিসি করার আগে হাসপাতাল নিজেরাই কিন্তু অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ বলে একটা জিনিস আছে। এটা দেখা যাচ্ছে যে এই যে অর্গানিজম যেটা ব্যাকটেরিয়া যেটা 6 মাস আগে যতটুকু রেজিস্ট্যান্ট ছিল এখন তার থেকে বেশি। পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমার পেশেন্ট আছে অনেকদিন আগে, গভর্নমেন্ট বললো যে তোমরা এই অ্যান্টিবায়োটিক ভ্যাঙ্কোমাইসিন দিবে না প্রথমে। আমি দেখলাম আমাদের হাসপাতালে 60% পেনিসিলিন রেজিস্ট্যান্ট, দিতেই হবে ভ্যাঙ্কোমাইসিন। আমি সরকারের বিরুদ্ধে আমরা দিলাম কারণ রোগীদের জন্য, পরে সরকার যখন জানলো তখন দেখলো যে এটা অন্য একটা ব্যাপার। তো এই জন্য যে এগুলো কন্ট্রোল করতে যেয়ে যে হিমশিম খাচ্ছে এখানে এত রেস্ট্রিকশনের পরেও, এটা একটা খুবই একটা সিরিয়াস ব্যাপার, এটা আমাদের সবখানে এটা দরকার। এনিওয়ে এটা নিয়ে লম্বা আলাপ করা যাবে, কিন্তু মেইন জিনিস হচ্ছে আপনারা নিজেরা ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক খায় না, বাসায় অনেকে নিয়ে আসছে অ্যান্টিবায়োটিক খাই ফেলায়, ডাক্তার কাছে যায়ও না। তো তাদের বোঝা উচিত যে এটা কিন্তু আমরা ক্ষতি করতেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব শাহ আহমদ। জি খুব সংক্ষেপে আমাদের ইউএসএ টিমকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, তারা সেকেন্ড রাউন্ডে চলে গেছে। জি তারা সেকেন্ড রাউন্ডে চলে গেছে, রাইট। থ্যাংক ইউ প্রেসিডেন্ট সাহেব জয় ট্রাম্প। রাইট, আজকের খেলা ইউএসএ জিতেছে, আগের খেলা তো ইউএসএ জিতেছে, এবং নেক্সটে যে খেলাটা আছে আশা করা যায় এরা হ্যাট্রিকে ইয়েতে চলে যাবে আর কি, নকআউটে চলে যাবে। যে যদি ওইটাতে যায় তাহলে এদের স্থান অনেক উপরে চলে যাবে। এবং একটা জিনিস তাই ভাই যেটা দেখেছি যে ডেফিনেটলি এই বছর দুটো খেলা আমি মিস করিনি। একটা হচ্ছে নিক্সের খেলা, সেটা ইভেন গতকালকে আমি প্যারেটে পর্যন্ত ছিলাম, আমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি ব্রডওয়েতে ছিলাম। আর আজকে যে ইউএসএর যে খেলাটা ছিল প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই খেলার সাথেই ছিলাম। এবং এটা আমি মনে করি যে আমেরিকাতে এই যে ফুটবল যেটা আমরা বলি আর কি বাংলাদেশিরা, আমেরিকানদের সকার যেটা, এটাতে একটা নতুন জাগরণ আসছে এবং এটা কিন্তু সামনের দিকে যাবে। সো ইট ইজ এ গুড নিউজ। এবং আমেরিকা কিন্তু দেখবেন যে ওয়ার্ল্ডে কিন্তু আরো পপুলার হবে জাস্ট এই ফুটবলের জন্য। ব্রাভো আমেরিকা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব শাহ আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব নাজমুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আইস এজেন্টরা সারা আমেরিকা জুড়ে কমিউনিটির মধ্যে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, কিন্তু এখানে নিউ ইয়র্কে তারা আমাদের স্কুল বা